প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় বর্ষের অ্যাটমিক স্পেকট্রোমেট্রিক মেথডের উপরে আজকে একটি ক্লাস নেওয়া হবে। তো আজকের টপিক মূলত হচ্ছে এমিশন স্পেকট্রোস্কোপি। এর আগের ক্লাসে তোমরা দেখেছো অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এবং তার ইনস্ট্রুমেন্টেশন সহ ইন্টারফারেন্স এগুলো বিষয়। তো আজকে হবে মূলত এমিশন স্পেকট্রোস্কোপির ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখে নিই যে অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি বলতে আসলে কি বোঝায়। এমিশন বলতে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বিকিরণ। তো বিকিরণ কখন হয়? যখন নরমালি কোনো ইলেকট্রন কোনো শক্তি পেলে, যেটা নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় এবং উচ্চ শক্তি স্তর থেকে ফিরে আসার পথে আসলে সে ফোটন বা শক্তি যখন বিকিরণ করে, সেটাই মূলত এমিশন। দেখো এখানে এই মেথডে নরমালি excited by the thermal energy of a flame দ্বারা যদি এটা এক্সাইটেড করা হয়, বা আর্গন প্লাজমা যাই হোক, অথবা ইলেকট্রিক্যাল ডিসচার্জের মাধ্যমে জিনিসটাকে এক্সাইটেড করা হয়। তারপরে এক্সাইটেড হলে কি হবে? the atoms in the sample absorb thermal energy, অবশ্যই থার্মাল এনার্জি নিয়ে সেটা আউটার অরবিটালে এক্সাইটেড হয়ে চলে যাবে। তারপরে সেই এক্সাইটেড স্টেট থেকে যখন সে এক্সাইটেড অ্যাটম রিটার্ন ব্যাক করবে, তখন মূলত এই রে যেটা, সেটাই আসলে হবে। আর এই যে আমরা যে রেটা পাবো, সেটা মূলত ইউভি ভিজিবল রিজিয়নে পাওয়া যায়। The wavelength of the emitted radiation and its intensity provide the qualitative and quantitative information about the analyte. মানে অ্যানালাইট কি ধরনের আমরা ব্যবহার করতেছি, যে মানে কি ধরনের অ্যানালাইট কি আমরা উত্তেজিত করতেছি, সেটার উপরে আসলে এই যে রে যেটা এমিটেড রে, সেটার বিভিন্ন ধরনের depend করবে। The atomic emission spectroscopy employing flame as a means of excitation is called flame photometry or flame emission spectroscopy. তার মানে এমিশন স্পেকট্রোস্কোপি যদি আমরা ফ্লেম ব্যবহার করে সেটাকে করা হয় ফ্লেমের সাহায্যে, তাহলে সেটা হয়ে যাবে ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপি। আচ্ছা, এখন দেখি যে ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপি কি। Flame emission spectroscopy is a method of chemical analysis that use intensity of light emitted from flame. বোঝা যাচ্ছে এটা নাম থেকে যে কোনো ফ্লেমের মাধ্যমে যদি আমরা লাইটের ইন্টেন্সিটিটা কে এমিট করা হয়, তাহলে সেটাকে মনে হচ্ছে ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপি। অথবা আর্ক হতে পারে, স্পার্ক হতে পারে, যেটা একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ টু ডিটারমাইন কোয়ান্টিটি অফ এলিমেন্ট ইন স্যাম্পল। The basis of flame photometric working is that the species of alkali metals মানে কি গ্রুপ 1 এবং alkaline earth metal যেটা, সেটা dissociated due to the thermal energy provided by the flame source। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপির মাধ্যমে আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মেটাল, সেগুলোকে আসলে অ্যানালাইসিস করতে পারি। Due to this thermal excitation, some of the atoms are excited to a higher energy level where they are not stable। মানে কিছু কিছু এত বেশি এনার্জি পেয়ে যায়, যেগুলো বেশি এনার্জি পেলে কি হবে, অত বেশি কিন্তু স্টেবল হবে না। The absorbance of light due to the electrons excitation can be measured by using the direct absorption techniques। আচ্ছা দেখো, the subsequent loss of energy will result in the movement of excited atoms। তাহলে এই যে যে এনার্জিটা লস হচ্ছে, সেটার কারণে সেই এক্সাইটেড অ্যাটমটা কি করবে, লো এনার্জি বা গ্রাউন্ড স্টেটে রে এমিশন করতে করতে কিন্তু সেটা সে ওই যে রেডিয়েশনের এমিশন করার মাধ্যমে কিন্তু সে ফিরে আসবে, which can be visualized in the visible region of the spectrum। আর আসলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই যে রেডিয়েশন যে এমিট করবে, সেটা কিন্তু ভিজিবল রিজিয়নে না হলে দেখতে পাবো না। The intensity of radiation emitted by these excited atoms returning to the ground state provides the basic of analytical determination in FES। দেখো, the wavelength of emitted light is specific for specific elements। মানে আমরা কি ধরনের এলিমেন্টকে করব, আইডেন্টিফাই করব, সেটার জন্য কিন্তু আলাদা আলাদা ওই যে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির মতোই ওয়েভলেন্থটা নির্দিষ্ট হবে। ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপিতে কি হয় দেখো,
ওয়েভলেন্থ অফ স্পেকট্রাল লাইন্স গিভ আইডেন্টিটি অফ এলিমেন্টস, মানে আমরা এই এমিশন স্পেকট্রোস্কোপির মাধ্যমে যে একটা স্পেকট্রা পাবো, সেই লাইনের মাধ্যমে কিন্তু আমরা ওই এলিমেন্টের আইডেন্টিটি বা ওই এলিমেন্টকে আইডেন্টিফাই করতে পারবো। ইন্টেন্সিটি অফ এমিটেড লাইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট। তার মানে কি, এই যে লাইটটা এমিট করবে মানে বিকিরিত হবে, সেটা কতগুলো অ্যাটম আছে সেই নাম্বারের সমানুপাতিক। এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা দেখি যে ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপি যেটা, সেটার ইনস্ট্রুমেন্টেশনটা কেমন। এটা অত মানে খুবই সহজ একটা বিষয়। কি কি, ফ্লেম ফটোমিটার নামক একটা যন্ত্রের মাধ্যমে আসলে এটা করা হয়ে থাকে। এটা খুবই একটা সিম্পল একটা টাইপ। দেখো, সলিউশন ইজ ইন্ট্রোডিউসড ইনটু এ ফাইন স্প্রে। এই যে এই জায়গায় নেবুলাইজার যেটা বলা হয়েছে, এখানে আমরা যে স্যাম্পলটা দিব সেই স্যাম্পলটা মূলত এই জায়গাটাতে স্প্রে করা হবে। দেন সলভেন্টস ইভাপোরেটস লিভিং ডিহাইড্রেটেড সল্টস। এই যে এখানে যখন ওই যে স্প্রে করা হবে, সেটা মূলত কি হবে, তাহলে এটা অ্যাটমে কিন্তু ভাগ হয়ে যায়। তারপরে এই জায়গায় এসে কিন্তু সেটা বার্নারের সাহায্যে ফ্লেমের কন্টাক্টে আসবে। এই যে সার্টেন ফ্র্যাকশন অফ অ্যাটমস অ্যাবজর্ব এনার্জি এন্ড রেজ টু এক্সাইটেড স্টেট, সেটা কিন্তু এই জায়গাটাই হচ্ছে। খুবই সহজ। এখানে আমরা অ্যানালাইট নিব, সেটা এখানে স্প্রে করা হবে। স্প্রের মাধ্যমে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে গেল এবং সেই অ্যাটম গুলো এখানে এসে ফ্লেমের কন্টাক্টে আসবে এবং তারা এক্সাইটেড স্টেটে উঠে যাবে। ফ্লেম এমিশন ফেজেস থ্রু মনোক্রোমাটর হুইচ ফিল্টার্স অল এমিটেড লাইট। এই যে মনোক্রোমাটর, যে লাইট গুলো এখান থেকে মূলত এমিট করলো, বিকিরিত করলো, সেটা এই মনোক্রোমাটর কিন্তু এই ফিল্টার করবে, মানে ওগুলোকে আলাদা করবে, করে এই যে এই ডিটেক্টরের মাধ্যমে কিন্তু সেটা পাঠিয়ে দিবে। আর ডিটেক্টর তখন এই জিনিসটা মনিটরে রিড আউট করে ফেলবে। তাহলে খুবই সহজ বিষয়। আরেকবার বলি, এখানে স্যাম্পল নেওয়া হবে, যাকে আমরা আইডেন্টিফাই করব সেটা আসলে স্প্রে করা হবে, করলে সেটা ক্ষুদ্রতর অ্যাটম বা আয়নে ভাগ হয়ে যাবে, যেটা বার্নারের মাধ্যমে ফ্লেমের কন্টাক্টে এসে তার গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে যাবে। দেন যখন এটা ব্যাক করবে গ্রাউন্ড স্টেটে, তখন যে রশ্মি এমিট করবে সেই ওয়েভ লেন্থটা মনোক্রোমাটর সেটাকে ফিল্টার করে ডিটেক্টরের মাধ্যমে রেকর্ডারে পাঠালেই যে রশ্মিগুলো বিকিরিত হয়েছে আমরা সেটার একটা রিড আউট পাবো। এই হচ্ছে সিম্পল ইনস্ট্রুমেন্টেশন। আচ্ছা, আমরা এখন দেখি প্রত্যেকটার আলাদা আলাদা করে। আমাদের এখানে একটা অ্যাটমাইজার বা নেবুলাইজার ব্যবহার করা হয়েছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের যে অ্যানালাইট, সেই অ্যানালাইটকে মূলত স্প্রে আকারে ফ্লেমের দিকে পাঠায়। প্রসেস অফ কনভার্সন অফ স্যাম্পল টু এ ফাইন মিস্ট, যেটা বললাম, ডিভাইডেড ড্রপলেটস ইউজিং এ জেট অফ কম্প্রেসড গ্যাস। এই যে দেখো, এখানে এই যে লিকুইড যে স্যাম্পল, সেটাকে যে জাস্ট স্প্রের মাধ্যমে, আমরা যে গাছে স্প্রে করি ওই টাইপের আসলে অনেকটা, বা পারফিউমের স্প্রে এরকম বলা যেতে পারে, এরকম স্প্রে এর মাধ্যমে সেটা আসলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে যায়। দেখো, নিউমেটিক নেবুলাইজার আছে, ইলেকট্রোথার্মাল ভ্যাপারাইজার, আল্ট্রাসাউন্ড নেবুলাইজার, মানে নেবুলাইজার অনেক ধরনের হতে পারে। এরপরে আমরা দেখি যে ফ্লেমের কন্টাক্টে আসে বার্নার। দেখো, বার্নার কি করে, দে মাস্ট হ্যাভ অ্যাবিলিটি টু ইভাপোরেট লিকুইড ড্রপলেটস ফ্রম স্যাম্পল সলিউশন। ওই যে নেবুলাইজার যে জিনিসগুলোকে ভ্যাপারাইজ করলো, সেটাকে এক্সাইটেড করে, মানে ফ্লেম পাওয়া মানে কি, সেটা শক্তি পাবে, ফলে সেটা গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাবে এবং এমিট করবে। এই বার্নারও অনেক ধরনের হতে পারে, মেকার বার্নার, তারপরে ল্যামিনার হতে পারে, শিল্ডেড বার্নার হতে পারে। এটা এক একটা স্যাম্পল বা যন্ত্রের ক্ষেত্রে এক এক ধরনের ইউজ করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে মনোক্রোমাটর কি করেছিল, যে রশ্মিগুলো এমিট করেছিল ওই যে গ্রাউন্ড স্টেটে ফিরে আসার সময়, সেগুলোকে আলাদা করে ফেলে। এই যে দেখো, গ্রেটিং অর প্রিজম মনোক্রোমাটর, এটা কি করে, দে ডিসপার্স রেডিয়েশন কামিং ফ্রম দ্য ফ্লেম এন্ড falling on it. Dispersed radiation goes to detector from exit slit, মানে ওই জাস্ট যে রশ্মিগুলো এমিট করলো সেগুলোকে সে আলাদা করে ডিটেক্টরে পাঠায়। Filters chosen has wavelength range transparent to emission from element of interest, মানে আমরা যে এলিমেন্টকে আইডেন্টিফাই করব তার উপরে এটা ডিপেন্ড করে, মানে কি ধরনের ওয়েভলেন্থের মনোক্রোমাটর আমরা ব্যবহার করব। আচ্ছা, ডিটেক্টর কি করে, দে মেজার ইন্টেন্সিটি অফ রেডিয়েশন ফলিং অন ইট, কি পরিমাণ এমিশন হলো সেটা রিড আউট করে। আর অ্যাম্পলিফায়ার আর রিড আউট ডিভাইস তো মূলত মনিটর। ইট অ্যাম্পলিফায়ার জাস্ট ডিটেক্টরের যে সিগন্যাল,
সেই ইলেকট্রিক্যাল সিগন্যালকে মূলত সে আমরা যেন ইলেকট্রিক্যাল সিগন্যালে আসলে কনভার্ট করে আমরা যেন সেটাকে রিড আউট করতে পারি। suitably amplify and display detectors output. Amplifiers sensitivity can be changed to be able to analyze sample of varying concentration. এই হচ্ছে পাঁচটা জিনিসের সমন্বয়ে গঠিত মূলত ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপির ইনস্ট্রুমেন্টেশন। আচ্ছা, আমরা দেখি কি ধরনের ফ্লেম ব্যবহার করা যেতে পারে। ফ্লেম মানে কি? আগুন। মানে কি ধরনের ইয়া তৈরি করা হয়? গ্যাস অথবা এয়ার, যেটা টেম্পারেচার 1700 থেকে 1900 হতে পারে, এরকম অনেকগুলো আছে। এই ধরনের ফ্লেম ইউজ করা হয়। হায়ার টেম্পারেচার উইল বি টেন্ড ইনক্রিজড নাম্বার অফ অ্যাটমস। আচ্ছা দেখি আমরা অ্যালুমিনিয়াম যেটা, সেটার স্পেকট্রাল লাইন 396 ন্যানোমিটার হতে পারে। এটার ফ্লেমের ক্ষেত্রে আমরা এই যে ইথাইন নাইট্রোজেন অক্সাইড এটা ব্যবহার করতে পারবো। এটা ডিটেকশন লিমিট এরকম হতে পারে। এরকম এই যে ব্যারিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এগুলোর ক্ষেত্রে এর স্পেকট্রাল লাইনের ওয়েভলেন্থটা কত হতে পারে, কি ধরনের ফ্লেম ব্যবহার করা হতে পারে, এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা একটু দেখি যে ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপির মাধ্যমে যে আমরা আইডেন্টিফাই করব সেটার কিছু কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাগুলো হচ্ছে এই মেথডটা সিলেক্টিভ টুয়ার্ডস ডিটেকশন অফ অ্যালকানি এন্ড অ্যালকালাইন আর্থ মেটাল। তার মানে ফ্লেম এমিশন যে স্পেকট্রোস্কোপি, এটার সাহায্যে অন্য কোনো অতটা ভালো আইডেন্টিফাই করা যায় না, শুধু অ্যালকালি এবং অ্যালকালাইন আর্থ মেটাল মানে ক্ষার ধাতু আর মৃৎক্ষার ধাতুটা ভালো করা যায় আইডেন্টিফাই। লো টেম্পারেচার মেক্স দিস মেথডস সাসেপ্টেবল টু সার্টেন ডিসঅ্যাডভান্টেজ। এটা যেহেতু লো টেম্পারেচারে করা হচ্ছে তাই কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন ফ্লেম স্টেবিলিটি এন্ড অ্যাসপিরেশন কন্ডিশন। মানে ফ্লেমটা যদি সবসময় সঠিকভাবে না এক্সাইটেড করতে পারে তাহলে একটা প্রবলেম হতে পারে। দেখো ফুয়েল যেহেতু ব্যবহার করা হয়, এই ফুয়েল কতটুকু পিওর, কারণ ফুয়েলের মধ্যে ভেজাল থাকলে সেটা আবার আলাদা ধরনের রশ্মি বিকৃত করবে। তো এগুলো হচ্ছে এটার আরেকটা প্রবলেম। আর তারপরে হচ্ছে এটা মলিকুলার ফর্ম অফ দ্য মেটাল ইন অরিজিনাল স্যাম্পল। আসলে এটা মলিকুলার ফর্মে করা হয়, অ্যাটমিক হবে না। তো এই কারণে সঠিক রেটা আমরা বা আইডেন্টিফিকেশনটা নাও হতে পারে। অনলি লিকুইড স্যাম্পল ক্যান বি ইউজড। এটা কিন্তু সলিড বা মানে ভ্যাপার যে এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না। এটা জাস্ট আমরা যে স্প্রে করতে পারি লিকুইড স্যাম্পল, এটার ক্ষেত্রে প্রযোজ্য। তো এগুলো হচ্ছে ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপির মাধ্যমে কোনো মৌলকে শনাক্ত করার আসলে লিমিটেশনস। আমরা একটু দেখি যে আসলে লিমিটেশন থাকার পরেও ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপিটা কোথায় কোথায় ব্যবহার করা হয়। আগেই বলা হয়েছে এটা খুব ভালোভাবে অ্যালকালি এবং অ্যালকালাইন আর্থ মেটাল এর কোয়ালিটি কন্ট্রোল বা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। They have advantages of being significantly lower priced than most other atomic spectrometers. মানে এটা খুব কম খরচে ব্যবহার করা যায়। বায়োলজিক্যাল মেডিকেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আমাদের যে বডি ফ্লুইডে থাকে সেই স্যাম্পল গুলোতে এগুলোর মানে প্রেজেন্স কতটুকু সেটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, যেমন ডিটারমিনেশন অফ ক্যালসিয়াম এবং আয়রন, বিয়ারে কতটুকু ক্যালসিয়াম আছে অথবা আয়রন আছে সেটা ডিটারমিনেশনের ক্ষেত্রে এই এফইএসটা ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এবার নতুন টপিক একটু দেখি। যে নতুন বলতে জাস্ট ওই যে লাইন যেটা আমরা যে ডিটেক্টরে যে ইয়েগুলো পাই, পিক পাই, সেই অ্যাটমিক লাইনের উইডথটা, প্রশস্ততাটা কতটা গুরুত্বপূর্ণ। width of atomic lines are quite important atomic spectroscopy-তে এই লাইন উইডথটা খুবই গুরুত্বপূর্ণ। narrow line in atomic and emission spectra reduce the possibility of interference due to overlapping lines. লাইন ওভারল্যাপিং এর কারণে এটা প্রবলেম হতে পারে। তারপরে দেখো ম্যাক্সিমাম অ্যাবজর্পশন এন্ড ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ দ্য এমিটেড রেডিয়েশনের ক্ষেত্রে এটা লাইন উইডথে গুরুত্বপূর্ণ। দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ল্যামডা নট ইজ ইকুয়াল টু দ্য এক্সাক্ট এনার্জি ডিফারেন্স বিটুইন টু কোয়ান্টাম স্টেটস রেসপন্সিবল ফর অ্যাবজর্পশন অর এমিশন। যে এই জায়গাটায় দেখানো হয়েছে transition between two discrete single valued energy states should be aligned with line width equal to 0. However, several phenomena causes line broadening in such a way that all atomic lines have finite width. মানে নির্দিষ্ট পরিমাণের ওয়াইডনেস থাকতে হবে। এই যে মূলত এটাই হচ্ছে তার উইডনেস, এই যে এতটুকু। তো এটা কিন্তু যদি ন্যারো হয় তাহলে কিন্তু আমরা জিনিসটা ভালো করে ধরতে পারবো না, এই হচ্ছে মূল কথা।
দেখো sources of burdening, uncertainty effect, Doppler effect, pressure effects due to collisions, electric and magnetic field effects. ওই কথাগুলো এখানে আরেকটু ডিটেইল বলা হয়েছে। অ্যাটমিক লাইন উইডথটা আসলে কি, খুবই গুরুত্বপূর্ণ এটা। লাইন উইডথের সংজ্ঞা এটা আমরা ছবিতে আগে দেখলাম। Line width or effective line width of an atomic absorption or emission line is defined, দেখো, wavelength unit when measured at 1/2 of the maximum signal। খেয়াল করো 1/2, এই যে আমাদের যে ম্যাক্সিমাম সিগন্যাল, সেই সিগন্যালের 1/2টাই হচ্ছে 1/2 of the, মানে অর্ধেক, ম্যাক্সিমাম সিগন্যালের অর্ধেককে বলা হচ্ছে অ্যাটমিক লাইন উইডথ। An atomic line should have small line width since transition between two quantum states requires as an exact amount of energy. Several phenomena, however, cause line burdening so that all atomic lines have finite width। মানে একটা নির্দিষ্ট লাইন উইডথ থাকতে হবে। দেখো এই যে আমরা আগেও দেখলাম, এই যে ল্যামডা হাফ যেটা, সেটা হচ্ছে আমার লাইন উইডথ। এটার ইম্পর্টেন্সটা আমরা দেখে নেই। Width of atomic line are quite important in atomic spectroscopy, খুবই গুরুত্বপূর্ণ। Narrow lines in, এটা যেটা বললাম, in atomic and emission spectra reduce the possibility of interference due to overlapping line width are extremely important in the design of instruments for atomic emission spectroscopy. Source of line broadening, এটা আমরা আগেও দেখলাম কি কি সোর্স মানে ব্রডেনিং করবে এই অ্যাটমিক লাইন উইডথকে। আনসার্টেনটি ইফেক্ট, ডপলার ইফেক্ট, প্রেসার ইফেক্ট, ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড ইফেক্ট। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপি এবং অ্যাটমিক লাইন উইডথ কি, অ্যাটমিক লাইন উইডথটা কেন গুরুত্বপূর্ণ এবং এর সোর্সটা তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা ভালোভাবে স্টাডি করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।